দর্শক স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে কৃষিতে যান্ত্রিকীকরণ ও প্রযুক্তি। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন এসিআই এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর ফাহ আনসারী। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। প্রথমে যে জিনিসটি যাব, কৃষির উন্নয়নে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন দিনই যান্ত্রিকীকরণের ব্যবস্থাগুলো আরও বাড়ছে। তো আসলে বর্তমান পরিস্থিতি এবং সামনের দিনগুলোতে এই ব্যবস্থাটা আসলে কতটুকু জরুরি? আমরা তো সবাই জানি যে বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ কৃষি পেশায় নিয়োজিত, এবং অ্যাকচুয়ালি কৃষি পেশায় নিয়োজিত হওয়ার দুটো কারণ আছে। একটা হলো যে আমাদের নিজেদের খাবার নিজেদেরকে বানিয়ে খেতে হয়, উৎপাদন করে খেতে হয়। আর একটা হলো যে কৃষি ছাড়া খুব বেশি কিছু করার নেই আমাদের সাধারণ কৃষকের বা গ্রামের মানুষের। তো এখন এটাকে কিভাবে আমরা সাস্টেনেবল রাখতে পারি? তো আমরা যদি সরকারের এসডিজি গোলের কথা ভাবি, সেখানে কিন্তু সরকার দুটো কথা বলেছে কৃষিতে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে আর কৃষকের ইনকাম বাড়াতে হবে। অত্যন্ত ইম্পর্টেন্ট দুটো এলিমেন্ট এখানে অ্যাড করা হয়েছে। প্রোডাক্টিভিটির সাথে কিন্তু রিলেটেড হচ্ছে কৃষি, যদি প্রোডাক্টিভিটি বলি এর সাথে কিন্তু টেকনোলজি ইনভলভ। তো আমরা বাড়তি কোনো ব্যাপক টেকনোলজি নিয়ে আলাপ করবো না, আমরা বলবো যে কৃষি যন্ত্রখানন করে আমরা কতটা প্রোডাক্টিভিটি বাড়াতে পারি। অত্যন্ত ইন্টারেস্টিং একটা এরিয়া, কারণ আমরা জানি যে কৃষিকাজ অত্যন্ত কঠিন কাজ। অনেক খরা, অনেক রোদ, অনেক বৃষ্টির মধ্যে কিন্তু কৃষককে কাজ করতে হয়। কৃষক কাজ করছে অনেক বছর ধরে, তারা প্রায় বৃদ্ধ হয়ে আসছে। তাদের ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনা করছে, জিন্সের প্যান্ট পরে ঘোরে, ক্রিকেট খেলা দেখে, ক্রিকেট খেলে। এদেরকে কিন্তু ওই মাঠে নামানো যাবে না। আর যদি নামাতে হয় তাহলে কমফোর্টেবল অপশান হিসেবে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু কৃষি যন্ত্রপাতি খুব ইম্পর্টেন্ট। তো আমরা দেখতে পাই যদি কৃষি যন্ত্রপাতির অবস্থা, আমরা চাষবাসের কথা ভাবি, একটা ভালো খবর যে আমাদের দেশে চাষবাস প্রায় 90% জমি কিন্তু ট্রাক্টর বা পাওয়ার টিলার দেওয়া হচ্ছে, যেটা ভারত বা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। আমরা যদি সেচের কথা বলি, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি খরা সিজনে প্রায় বা শীতকালীন সময় প্রায় 70 থেকে 80% জমিতে পানি দেওয়া হচ্ছে আপনার পাম্প দিয়ে। আর যদি জমি লাগানোর কথা বলি, যে কাজটা খুবই কঠিন এবং যেটা করা খুবই জরুরি এবং টাইমলি করতে হবে, সেটাতে কিছুই হয়নি। মাত্র কেবল ইন্ট্রোডিউস হয়েছে আপনার মেকানাইজেশন। আর ধান কাটার ক্ষেত্রে বছর দুয়েক ধরে সরকারের সাপোর্টে, রিয়েল নিডের কারণে কিন্তু কিছু কিছু যন্ত্রীকরণ হয়েছে। এ হলো ইন জেনারেল আপনার যান্ত্রিকরণের অবস্থা। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই যে যান্ত্রিকরণ করা হলো, তাতে মানুষের কাজ কমে যাচ্ছে কিনা বা লেবার সারপ্লাস হয়ে যাচ্ছে কিনা, আবার যান্ত্রিকরণের কারণে খরচ আবার বেড়ে যাচ্ছে কিনা। আই থিঙ্ক এই দুটো জিনিসই কিন্তু প্রোডাক্টিভিটির সাথে ইনভলভ। আমাদের দেশে যখন ধান লাগানো হয় আর ধান যখন কাটা হয়, তখন কিন্তু প্রায় 35% লেবার শর্ট থাকে, যার কারণে দেরিতে ধান লাগাতে হয়। আর দেরিতে ধান লাগানোর মানে হলেই কিন্তু বর্ষা চলে আসে শেষের দিকে, অথবা দেরিতে ধান লাগালে বিশেষ করে আমন সিজনে তখন কিন্তু দিন ছোট হয়ে যায়, যার জন্য ফলন কমে যায়। সো টাইমলি কিন্তু ধান লাগাতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই যান্ত্রিকরণ করাটা অত্যাবশ্যকীয় হয়ে গেছে এখন, অর্থাৎ আপনার যন্ত্র দিয়ে কিন্তু ধান লাগাতে হবে। আরেকটা হলো এই যন্ত্র দিয়ে ধান লাগালে, সাধারণ যদি লেবার দিয়ে ধান লাগানো যায় তার তুলনায় কিন্তু প্রায় আই থিঙ্ক 20% মতো খরচ। ওখানে যদি খরচ হয় 4000 টাকা, এখানে খরচ হয় 700-800 টাকা। এখানেও কিন্তু একটা প্রোডাক্টিভিটি রিলেশন আছে। সো আমরা যদি কস্ট অফ প্রোডাকশন কমাতে হয় ধানের, তাহলে কিন্তু যন্ত্র দিয়ে ধান লাগাতে হবে। আবার ধান কাটার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের ধান যখন কাটা দরকার, যখন উপযুক্ত সময় হয়ে গেছে, তখন যদি ধান না কাটা যায় তখন ধান ঝরে যাবে। ঝরে গেলে তো প্রোডাক্টিভিটি কমে যাবে। আবার ধান লেবার দিয়ে যখন কাটার প্রয়োজন হয়ে যাচ্ছে, তখন লেবার ডাকতে গেলে কিন্তু পাওয়া যাচ্ছে না, তখন কস্ট অফ কিন্তু কাটিং কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি গত কয়েক বছর ধরে যে যা ধান উৎপাদন হয় তার 30% কিন্তু লেবার চাচ্ছে। এখন লেবার চাচ্ছে ঠিক আছে, কিন্তু যে উৎপাদন করলে এত খরচ করে শুধু ছোট একটা অ্যাক্টিভিটির কারণে 30% দিয়ে দেবে, এটা কিন্তু মানে সহনীয় না ব্যাপারটা। তাহলে আমরা ওভারঅল যেটা অবস্থা দেখলাম, যদি যন্ত্র দিয়ে ধানের জমি চাষ করা হয়, যদি ইরিগেট করা হয় মেশিন দিয়ে, যদি ধান লাগানো হয় মেশিন দিয়ে, আর যদি কাটা হয় মেশিন দিয়ে, তাহলে প্রায় শতকরা 25 থেকে 30% কিন্তু কস্ট কমে যাবে, উৎপাদন খরচ কমে যাবে। অর্থাৎ এখন যারা উৎপাদন করছে তাদের 20-22 টাকা খরচ হচ্ছে 1 কেজি ধান উৎপাদন করতে। এটা কিন্তু চলে আসবে নেমে প্রায় 14-15 টাকাতে। তাহলে কি দাঁড়াবে, যদি 20 টাকা তো কেউ ধান বিক্রি করে, তাহলেও কিন্তু তার প্রায় 30% প্রফিট হবে। অর্থাৎ প্রফিটেবল একটা এগ্রিকালচার হবে। একদিকে হলো কি প্রোডাক্টিভিটি বাড়লো, আরেকদিকে কিন্তু ইনকামও বেড়ে গেল। সাথে সাথে যেটা হচ্ছে, আমাদের দেশের মানুষকে কিন্তু ধান চাল কিনে খেতে হয়। যারা কিনে খাচ্ছে তাদের কাছেও কিন্তু সহনীয় মাত্রায় কিন্তু তারা প্রাইসে কিন্তু কিনে খেতে পারবে। তাহলে এই যে টেকনোলজি বা এই যান্ত্রিকরণের সাথে বিরাট একটা ইম্প্যাক্ট আছে, সোশ্যাল ইম্প্যাক্ট আছে
অ্যাজ ওয়েল এজ কৃষক যারা উৎপাদন করছে তাদের ইকোনমিক ইম্প্যাক্ট আছে। অর্থাৎ সরকার যে এসডিজি গোলের কথা বলেছে, প্রোডাক্টিভিটি বাড়ার কথা বলেছে, ইনকাম বাড়ার কথা বলেছে, আমার মনে হচ্ছে ছোট একটা অ্যাক্টিভিটিস এই যান্ত্রিকরণ করেই কিন্তু এটা করা সম্ভব। আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে গবেষণা এবং উন্নয়নের যান্ত্রিকরণের ব্যবস্থাগুলো হচ্ছে, কিন্তু খরচ বাড়ার যে কথাটুকু বললেন, আমি যখন অথবা যারা কিনবে যে যন্ত্রপাতিগুলো, সেখানে একটা কিন্তু বড় ধরনের টাকা তাকে ইনভেস্ট করতে হচ্ছে, টাকা তাকে বিনিয়োগ করতে হচ্ছে। সেই বিনিয়োগের টাকাটুকু অর্থ ফেরত পাওয়ার যে বিষয়টুকু, সেটা কিন্তু অনিশ্চয়তা রয়েছে বাংলাদেশের মতন দেশের জন্য। সেই সাথে চালের দাম বৃদ্ধি থেকে অনেকে আবার এটাকে বেশ ইতিবাচক হিসাবে দেখছেন যে কৃষকের হাতে আসলে টাকাটা পৌঁছাবে। সেক্ষেত্রে কিন্তু যারা কায়িক পরিশ্রম দিয়ে ধানগুলো উঠাচ্ছেন তারা কিন্তু সেখানে জড়িত। সেখানে যান্ত্রিকীকরণের বিষয়টুকু আসলে পুরোপুরি কিভাবে খাপ খাওয়াবে? আপনি অত্যন্ত ইম্পর্টেন্ট এলিমেন্টটা আমাকে এখনকার যে বাস্তব অবস্থার কথা বলেছেন, যে যদি চাল বেশি দামে বিক্রি হয়, কৃষক বেশি দামে বিক্রি করলো এবং তার একটা প্রফিট হলো, ঠিক আছে। আবার আমি যেটা বলার চেষ্টা করেছি একটু আগে বা এখনো বলি প্রায়, চাল যদি কম দামে বিক্রি করতে হয় তারপরেও কিন্তু কিছু প্রফিট করতে পারে। কিভাবে করতে পারে? যদি আমার কস্ট অফ প্রোডাকশন কমে যায়। আমি একটু আগে বলছিলাম যে যান্ত্রিকরণের জন্য 30% কস্ট কিন্তু সেভ করা সম্ভব। এখন আমরা যে প্রাইসে এখন প্রোডাকশন করছি সেই প্রাইসে যদি ধান বিক্রি করা হয় আর এই 30% টাকা যদি সেভ করা যায়, তাহলে কিন্তু প্রফিটেবল এগ্রিকালচার হতে পারে। সেক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু কম প্রাইসেও কিন্তু চাল কিনে খেতে পারে। এটা একটা ভালো ব্লেন্ডিং একটা ইকোনমি হতে পারে। আমি বলছি না যে এত কম দামে চাল বেচতে হবে। তো যে প্রাইসে চাল বিক্রি হচ্ছে সে প্রাইসে চাল বিক্রি করলে অফকোর্স কৃষকের লাভ হচ্ছে, অথবা যারা কৃষিকাজের সাথে জড়িত, অথবা ধান উৎপাদনের সাথে জড়িত, অথবা ধান পরিবহনের সাথে জড়িত, অথবা মিলিংয়ের সাথে জড়িত, সবার একটা ভালো প্রফিট হচ্ছে। কিন্তু একটা পেন তো আছে, আমাদের সমাজে সবাই মানুষ কিন্তু ধান উৎপাদন করে না, কাউকে কিনে খেতে হচ্ছে। সো আমি মনে করি যেটা সবচেয়ে ভালো অপশান সেটা হচ্ছে এই কৃষিতে প্রযুক্তি অ্যাড করা। আমি তো একটু আগে বলছিলাম শুধু যন্ত্রীকরণের কথা, আরও প্রযুক্তি আছে যেখানে আপনার ইল বাড়ানো সম্ভব। প্রযুক্তি অ্যাড করে আপনার কস্ট অফ প্রোডাকশন কমিয়ে দেওয়া, কারণ ইল বেড়ে গেলেই কস্ট অফ প্রোডাকশন কমে যাবে, কৃষক লাভ করবে এবং এই লাভ করেও কিন্তু বিক্রি করবে যে প্রাইসে, সেটা সহনীয় মাত্রায় কিন্তু আমাদের দেশের মানুষ কিনে খেতে পারবে। এটা একটা ভালো লিঙ্ক আছে। কৃষকের গোরঘরে আসলে কিভাবে পৌঁছানো যায় সে বিষয়ে কথা বলবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। জনাব আনসারী, আমরা কৃষিতে যান্ত্রিকীকরণের বিষয়ে কথা বলছিলাম। তো সাধারণ কৃষকের দোরগোড়ায় আসলে প্রযুক্তিগুলো পৌঁছানোর জন্য বিভিন্ন পদক্ষেপ আছে। আপনারা সরকারি এবং বেসরকারি দুই পক্ষ থেকে কিভাবে আসলে কাজগুলো করছেন? আমরা যন্ত্রকরণের কথা বলছি, ট্রাক্টরের কথা বলছি, পাওয়ার টিলারের কথা বলছি, আবার ধান লাগানোর যন্ত্রের কথা বলেছি, আমরা আবার বলেছি ধান কাটার যন্ত্র। এগুলো কিন্তু সবই যথেষ্ট মূল্য আছে সব যন্ত্রপাতি। সবচেয়ে ছোট যদি দাম ধরি আমরা পাওয়ার টিলার, সেটার পরে 1.5-2 লক্ষ টাকা দাম। একটা ট্রাক্টরের দাম 10-11 লক্ষ টাকা, ধান লাগানোর যন্ত্রের দাম 4-5 লাখ টাকা, এবং ধান কাটার যন্ত্রের দাম প্রায় 7 লাখ টাকা 8 লাখ টাকা। তাহলে এই যন্ত্র আমাদের দেশের ক্ষুদ্র কৃষক কীভাবে পাবে? এটা একটা ভালো কোশ্চেন, ভালো একটা দিক আমরা নিয়ে আলাপ করতে পারি আজকে। সেটা হচ্ছে আমরা জানি যে পাওয়ার টিলার এবং ট্রাক্টরে যে সমস্ত চাষবাস হয় এগুলো কিন্তু স্থানীয়ভাবে কোনো যুবক অথবা গ্রামের কোনো একজন আপনার উদ্যোক্তা এসব যন্ত্রপাতি কিনেছে এবং তারা সার্ভিস বিক্রি করছে, এবং সেই জায়গা থেকে সার্ভিস পাওয়া খুব ডিফিকাল্ট কিছু না। একইভাবে কিন্তু যারা ধান কাটার যন্ত্র কিনছে তারা সরকারের সাবসিডি পাচ্ছে, সাথে সাথে তারা নিজেদের ক্ষেতও কাজে লাগাচ্ছে এবং মানুষকেও কিন্তু এই সমস্ত সার্ভিস প্রোভাইড করছে। একইভাবে কিন্তু আপনার ধান লাগানোর যন্ত্রের ক্ষেত্রেও কিন্তু সেই কাজটাই করতে পারে। তাহলে দাঁড়াচ্ছে যে যন্ত্র, আমরা যদি যান্ত্রিকরণের কথা বলি তাহলে কি হবে? এই যন্ত্রগুলো যদি অ্যাভেলেবল হয়, এই যন্ত্রগুলো অ্যাভেলেবল হলে হবে না, যদি সার্ভিস এনশিওর করা যায়, নষ্ট হলে ঠিক করা যাবে, পার্টস পাওয়া যাবে, যে সমস্ত কোম্পানি সমস্ত যন্ত্র বিক্রি করবে তারা যদি কাছাকাছি থাকে কৃষকের, তাহলে কী হবে? এসব যন্ত্রগুলো সারাদিন সারা বেলা চলবে এবং যারা সার্ভিস কিনবে তাদের পক্ষে সস্তায় সার্ভিস কিনে কিন্তু তাদের কাজে লাগানো সম্ভব হবে। এভাবেই কিন্তু আমাদের দেশগুলো না, সারা পৃথিবীতে কিন্তু এভাবেই কিন্তু সার্ভিস প্রোভাইড করে সার্ভিস প্রোভাইডাররা, এবং কৃষি যন্ত্রকরণ কিন্তু এভাবেই কিন্তু সম্ভব হয়। আর মাঝখানে যেটা হচ্ছে সেখানে সরকার একদিকে সাবসিডি দিচ্ছে, সেটা তো ঠিক আছে, আবার কোম্পানিগুলো কিন্তু ক্রেডিটে এই সমস্ত যন্ত্রপাতি ইনস্টলমেন্টে লোকাল আমাদের স্থানীয় যুবকদেরকে দেয়, অথবা যারা এই সমস্ত উদ্যোক্তা তাদেরকে দেয়। লাভ হচ্ছে এই যে আমাদের কৃষকের ছেলে কৃষিকাজ করে না, ঠিক ওই কষ্ট কাজ করতে চায় না, কিন্তু তারাও কিন্তু উদ্যোক্তা হয়ে এই সমস্ত যন্ত্রপাতি কিনছে এবং এই সমস্ত সার্ভিস প্রোভাইড করছে। সেখানে তার ইনকামও বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে কৃষককে যে সার্ভিস প্রোভাইড করছে কৃষক কিন্তু অন টাইম ভালো সার্ভিস পাচ্ছে এবং তারা তাদের ইল বা প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাচ্ছে।
এভাবেই কিন্তু একটা সিস্টেম চালু হয়ে গেছে এবং চালুটা যথেষ্ট, এই কাজটা কিন্তু যথেষ্ট ভালোভাবে হচ্ছে। আমাদের কোম্পানি থেকেও আমরা একই কাজই করছি। ট্রাক্টর আমরা ক্রেডিটে দিচ্ছি, আমরা পাওয়ার টিলার ক্রেডিটে দিচ্ছি, আমরা ধান লাগানোর যন্ত্রপাতি ক্রেডিটে দিচ্ছি, আমরা ধান কাটার যন্ত্র আমরা ক্রেডিটে দিচ্ছি। এইভাবেই কিন্তু সিস্টেমটা চালু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা এবং আপনারা গবেষণার ক্ষেত্রে এই দুটোকে কিভাবে কাজ করছেন? গবেষণার পার্টটা খুব ইম্পর্টেন্ট। একটা কারণে আমরা যখন প্রথম ট্রাকটা নিয়ে আসলাম ইন্ডিয়া থেকে, যদিও ইন্ডিয়ান জমি আর আমাদের দেশের জমি বা চাষবাস প্রায় কাছাকাছি, কিন্তু দুটো প্রবলেম দেখলাম। একটা হলো যে টার্নিং রেডিয়াস, ট্রাকটাতে ঘুরতে পারে না ছোট জমিতে। আরেকটা হলো টর্ক, এক জমি থেকে আরেক জমিতে যেতে আল আছে, যেতে পারে না। আর থার্ড অঞ্চল অনেকটা বড় চ্যালেঞ্জ, সেটা হলো এই, আমাদের দেশে তো খাল বিল অনেক বেশি, ভারতের চেয়ে অনেক বেশি, নর্থার্ন ইন্ডিয়া থেকে। এখন এই খাল পার হয়ে কী করে ট্রাক্টর যাবে, এর জন্য কি আলাদা কোনো ব্যবস্থা থাকবে কিনা। আমরা রিসার্চ করে, আমরা কাজ করে, ইন্ডিয়ান সাপ্লায়ারের সাথে কাজ করে টার্নিং রেডিয়াসটাকে এত ছোট করেছি 15 ফিট বা 15 ফিট জমিতে এটা চাষ করা সম্ভব। আবার আমরা এমনভাবে টর্কটা ডেভেলপ করেছি যে যদি জমির আল 1-1.5 ফিট উঁচুও হয়, কিন্তু ট্রাকটা এক জমি থেকে আরেক জমি যেতে পারে। আবার আপনি অবাক হবেন যে ট্রাকটা যদি পুরোটা ডুবেও যায়, শুধুমাত্র যেখান থেকে বাতাস এক্সস্ট হচ্ছে, যদি বাইরে থাকে, তাহলে কিন্তু খাল বা নদী পার হয়ে চলে যেতে পারে। এই দিক থেকে আমি বলবো যে এই অ্যাডাপ্টেশনটা খুব ভালো হয়েছে। ইদানিংকালে আমরা কথা বলছি জাপানিজ একটা কোম্পানির সাথে, ইয়ানমারের সাথে। তারা পৃথিবীতে 1 নম্বর কিন্তু কৃষি যন্ত্রপাতিতে। তারা রাইস, ধান লাগানোর যন্ত্র বিক্রি করে। আমরা সেখান থেকে এটা আনার চেষ্টা করছি, কারণ অত্যন্ত হাইটেক একটা যন্ত্র। আমাদের দেশে যেভাবে ধান লাগানো হয়, একটা ধান থেকে আরেকটা ধানের যে ডিস্টেন্স, ওই দেশে কিন্তু সেটা হয় না। এখন আমরা যেটা করেছি, ওদের সাথে বসেছি, দেখালাম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা গতকালকে নিয়ে গেছিলাম। সব অবস্থা দেখে তারা বললো যে না, আমরা তোমাদের যে ডিস্টেন্সটা একটা ধান থেকে আরেকটা ধানে, এটাকে অ্যাডজাস্টমেন্ট আমরা করে দেবো। আমরা একটা স্যাম্পল নিয়ে আসছি, এখন 1 মাসের মধ্যে এসে যাবে। এটি নিয়ে আরও গবেষণা করব এবং সেই ভিত্তিতে আমরা পরবর্তী যে লটটা, কমার্শিয়াল লটটা আনবো, সেটা কিন্তু এইভাবে অ্যাডাপটিভ লট নিয়ে আসবো। একইভাবে কিন্তু যেটা হয়েছে আপনার ধান কাটার ক্ষেত্রে, আমরা প্রথমে যখন ধান কাটা যন্ত্র নিয়ে আসলাম, তখন দেখলাম যে খড় ভেঙে যায়, খড় কিন্তু রাখা যায় না, কিন্তু খড়ের দাম অনেক বেশি। তখন আমরা ভাবলাম যে আমরা আর একটু কথা বলি, আমরা কাজ করি। আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে, তারা এইসব চাইনিজ বিজ্ঞানীর সাথে কাজ করে এটাকে এমনভাবে ইমপ্রুভ করেছে যে খড় আর ভাঙে না, এটা লাইনভাবে খড়টা পড়ে। অতএব খড়টা পরবর্তী পর্যায়ে লেবার দিয়ে কালেক্ট করা যায় এবং সেটাকে কিন্তু ভালোভাবে রাখা যায়। আর ধানের ক্ষেত্রে কি হচ্ছে, ধান মাড়াই হচ্ছে, ধানগুলোকে আবার মেশিনের মধ্যে ঝাড়াই করে বস্তার মধ্যে দিয়ে দিচ্ছে। লাভ হচ্ছে এই যে কৃষক কিন্তু জাস্ট তার ধানটা পেয়ে যাচ্ছে, খড়ও ঠিক মতো পাচ্ছে। তো এইভাবেই কিন্তু ব্যাপক গবেষণা কিন্তু আমরা করছি। সাথে সাথে কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, আবার বাড়ির সাথে যে সমস্ত যন্ত্রপাতি আপনার সবজি বা অন্যান্য কাজে, আলু তোলার কাজে লাগে, সমস্ত যন্ত্র নিয়ে আমরা কাজ করছি। আমরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। কৃষিতে যান্ত্রিকীকরণ ও প্রযুক্তি, এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন এসিআই এগ্রি বিজনেসেসের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ফাহু আনসারী। জনাব আনসারী, আমদানি নির্ভরতা এবং দেশীয় প্রযুক্তি, আপনারা কিন্তু দুটোকে একসাথে মিলিয়ে কাজ করছেন। সেক্ষেত্রে আমাদের দেশে নিজস্ব উৎপাদনের যে বিষয়টুকু, সেক্ষেত্রে আপনারা কতটুকু এগিয়েছেন? এটা খুব ইম্পর্টেন্ট এরিয়া। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, যে আমরা যে কোনো হাইটেক যন্ত্রপাতি বলি আর যে কোনো টেকনোলজি বলি, সেটা নিয়ে যেটা আলাপ করি, সেক্ষেত্রে কিন্তু ইকোনমিক একটা স্কেল আছে। এখনও বাংলাদেশে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার হয়, যত সংখ্যা ব্যবহার হয়, সেই স্কেলটা ওই লেভেলে যায়নি। আবার এটাকে অ্যাডাপ্টেশন করার ব্যাপার আছে, একটা প্র্যাকটিস ডেভেলপ করার ব্যাপার আছে। আমি একটা কারখানা করলাম 100-200 কোটি টাকা খরচ করে, তারপর দেখা গেল যে প্রথম বছর তার ক্যাপাসিটি 10% বা 15% ইউটিলাইজ হচ্ছে। অর্থাৎ আমরা যদি বলি যে নাম্বারে পাওয়ার টিলার বিক্রি হয়, 40,000 পাওয়ার টিলার বিক্রি হয়, ট্রাক্টর 4-5 হাজার বিক্রি হয়, কম্বাইন হারভেস্টার 1 বছরে বিক্রি হয়েছে 500, আপনার ধান লাগানোর যন্ত্রটা কেবল শুরু হয়েছে। তাহলে এগুলো একটা ইকোনমি স্কেলে আসতে হবে। কৃষকের এটাকে প্র্যাকটিস করাতে হবে, হ্যাবিট ডেভেলপ করাতে হবে এবং এটার বেনিফিট দিতে হবে। তারপরে কি হবে, মার্কেটটা যখন একটা রিজনেবল লেভেলে আসবে, তখন দেখা যাবে যে আমাদের কারখানা করাটা অত্যন্ত মানে যেভাবে ইকোনমিক হওয়া দরকার ততটা হয়েছে। তার মানে এই না যে আমরা এটা নিয়ে বসে আছি, তা নয়। আমরা কি করছি, এটা রিসার্চ পর্যায়ে রেখেছি, এটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছি, এগুলোকে কৃষকের কাছে প্রমোট করার চেষ্টা করছি এবং কৃষক এগুলো সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে, রিজনেবল সাইজ হয়েছে। এখন আমরা ইনিশিয়েটিভ নিয়েছি অন্তত পক্ষে স্মল ইঞ্জিন, যেটা প্রায় হরদম আমাদের ছোট ছোট গাড়িতে ইউজ হয়, নৌকাতে ইউজ হয় বা পাওয়ার টিলার ব্যবহার হয়, সেটার কারখানা করার জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা আশা করছি এটা প্রোডাকশনে যেতে পারবো খুব শীঘ্রই।
ছোট ছোট যন্ত্রপাতি আমরা এখন উৎপাদনে থার্ড পার্টিতে করছি, আমরা নিজেরাই আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। এইভাবে এর পরবর্তী পর্যায়ে হয়তো ট্রাক্টরে যাব, তারপরে কম্বাইন হারভেস্টে যাব, তারপর অন্যান্য যন্ত্রপাতি যাব। এভাবেই কিন্তু সাস্টেনেবলভাবে একটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে এবং এটা উঠতেই হবে, কোনো উপায় নেই। কারণ আমাদের দেশে এগ্রিকালচারটা, দেশ ছোট কিন্তু এগ্রিকালচার অনেক বড়। এদেশের এগ্রিকালচারের সাথে অনেক মানুষ ইনভলভ। এদেশের এগ্রিকালচার মানে অনেক কিছু। এটা আমরা করব এবং যেহেতু আমরা মার্কেট লিডার, আমরা এদিকে ইনিশিয়েটিভ নিয়েছি। ভবিষ্যৎ পরিকল্পনার দিকে যদি নজর দেই, বাংলাদেশে কিন্তু আয়তনটা খুব একটা বাড়বে না, কিন্তু যে জায়গাটুকু আছে সেখানে কৃষি জমির পরিমাণও কিন্তু বেশ প্রতি বছরই কমে আসছে, মাসের মধ্যেও তো কমে আসছে। সেখানে উৎপাদন ক্ষমতা বাড়ানোর সাথে সাথে প্রযুক্তিগত বিষয়গুলোকে একসাথে কিভাবে আপনারা কাজ করছেন? আর জমি কমে যাওয়ার ব্যাপারটা অনেক সময় আমি শুনেছি, বিভিন্ন মিডিয়াতে বা পত্রপত্রিকাতে দেখেছি, এটা নিয়ে অনেকে প্যানিক করে। কিন্তু আমরা যদি দেখি প্রোডাক্টিভিটির কথা, আমরা মোস্টলি কিন্তু কনসেন্ট্রেট করছি ফিল্ড ক্রপ বা ধান নিয়ে কথা বলছি আজকে। এটা নিয়ে আমরা কথা বলি। আমাদের দেশে ইল্ড কিন্তু অ্যাভারেজ, আমরা যদি উইন্টার রাইসের কথা বলি তাহলে 4 টন। অলসো ভিয়েতনামে এটা 6 টন। ভিয়েতনামের ধানের হাইট কিন্তু মাত্র 1/2 মিটার, আমাদের ধানের হাইট প্রায় 1.5 মিটার। এত হাইট বেশি। আমরা প্রায় 3 মাসে 4 মাসে আমরা ধান করি, ভিয়েতনাম করে 3 মাসে ধান। তারপর তাদের প্রোডাক্টিভিটি এত বেশি। তাহলে আমাদের ধানের প্রোডাক্টিভিটি যদি ভিয়েতনাম লেভেলে আমরা নিতে পারি তাহলে কি হবে? তাহলে অ্যাটলিস্ট 25 to 30% জমি রিলিজ হয়ে যাবে। সেখানে আমরা গম করতে পারবো, ভুট্টা করতে পারবো, অন্যান্য ফসল যেগুলো আমরা বাহির থেকে আমদানি করি সেটা করতে পারবো। আমরা ঘাস উৎপাদন করে গরু মিল্ক বাড়াতে পারবো, আমরা মিট বাড়াতে পারবো। তাহলে জমি কমে যাওয়াটা ইম্পর্টেন্ট নয়। ইস্যুটা হলো যে আমাদের দেশে এমন ভালো টেকনোলজি আনতে হবে, স্টার্টিং ফ্রম দ্য ব্রিডিং, অর্থাৎ সিড হোক অথবা অ্যানিম্যাল ব্রিডিং হোক, সেখানে ভালো জাত আনতে হবে। সাথে আপনার এত ভালোভাবে কমিউনিকেট করতে হবে যাতে কৃষক বুঝতে পারে যে কীভাবে এটাকে আপনার ভালোভাবে প্রোডাক্টিভ লেভেল আনা যায়। প্র্যাকটিসগুলো ইমপ্রুভ করতে হবে। তাহলে কি হবে? আমাদের ইল অনেক বেড়ে যাবে। তখন এই জমি কেনা কমে যাওয়ার আতঙ্কটা থাকবে না এবং আলটিমেটলি আমাদের সাস্টেনেবল এগ্রিকালচার থাকবে দেশে এবং এক্সিস্ট করবে। এদিকে আমাদের কনসেন্ট্রেশন দিতে হবে। ভবিষ্যৎ যে পরিকল্পনার কথা বলেছেন আমরা আশা করছি সেই সুদিন দেখতে পাবো বাংলাদেশ। জনাব আনসারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, অ্যারনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এ পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।